পর্ব ১১৬। নীলের আসল পরিচয়। সেখানে উপস্থিত লোকজনের আলোচনা শুনে মেয়েটি বেশ ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু নীলের মুখে কনফিডেন্ট দেখে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। ঠিক আছে, তুমি আমার দাদুকে বাঁচানোর একটা চেষ্টা করে দেখো, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, যদি আমার দাদুর কিছু হয়ে যায় তাহলে তুমি পাল পরিবারের লোক হও আর যেই হও, তখন কিন্তু পার পাবে না। মেয়েটি বেশ কড়া গলায় নীলকে বলল, যেন ধানি লঙ্কা। বাপরে, আজকালকার সুন্দরী মেয়েদের দেখছি মুখও বেশ ভালোই চলে। বিড়বিড় করে কথাগুলো বলল নীল। সেই বুড়ো লোকটির পাশে গিয়ে বসে পড়ল। এমনিতেই বয়স হয়ে যাওয়ার কারণে বৃদ্ধ লোকটি বেশ ঝিমিয়ে পড়েছিলেন, আর তার উপর ওষুধের বিষ যেন লোকটাকে ক্রমশ নিস্তেজ করে তুলছিল। বুড়ো দাদুর শরীরের 7টা আকুপাংচার পয়েন্ট খুঁজে বের করার চেষ্টা করলো নীল। নীল নীলের কাণ্ড কারখানা দেখে ভয়ে ভয়ে একটা ডাক দিল শালিনী। ওকে ডিস্টার্ব করো না, আমার নীলের উপর পুরো বিশ্বাস আছে। যদিও কনফিডেন্ট না হতো তাহলে কাজটা কখনোই করতো না। নিজের বন্ধুর প্রতি সম্পূর্ণ আস্থা রেখে বলল কুণাল। অঙ্কুশ পালও ভয়ে ভয়ে নীলের দিকেই তাকিয়েছিল। নীল যতই যা করুক, এটা তো আসলে পালদেরই অনুষ্ঠান। এই মহালয়ার আগে যদি কিছু একটা অঘটন ঘটে যায়, ওদের প্রাণ নিয়ে টানাটানি হবে। দুশ্চিন্তায় ওর মাথায় বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। কয়েক মিনিটের জন্য নীল লোকটার হার্টের আকুপাংচার পয়েন্ট খুব জোরে চেপে ধরল, আর দেখতে দেখতে লোকটার মুখের ভাব স্বাভাবিক হয়ে এলো। এখন লোকটা বড় বড় শ্বাস নেওয়াও বন্ধ করে দিয়েছিলেন, আর তার কাঁপুনিও প্রায় বন্ধ হয়ে এসেছিল। এই দৃশ্য দেখে ওখানে উপস্থিত সবাই বেশ অবাক হয়ে গেল, বিশেষ করে যারা নীলকে এতক্ষণ ধরে নিষ্কর্মা, বেকার আর ইউজলেস বলছিল। নীলের স্কিল সত্যিই প্রশংসার যোগ্য, আর এখন এখানে যা ঘটে গেল তা কোনো মিরাকলের থেকে কম নয়। আসলে নীল ওই আকুপাংচার পয়েন্টসগুলোর মাধ্যমে লোকটার রক্ত চলাচল নিয়ন্ত্রণ করছিল, ফলে বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ার সুযোগ পায়নি। লোকটার মুখ দিয়ে সামান্য সাদা ফেনার মতো বেরোতে থাকলো, আর তারপরই বিষের প্রভাব ধীরে ধীরে কম হতে শুরু করে দিল। আর কিছুক্ষণের মধ্যেই বুড়ো দাদু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। শালিনীর বইটা নীলের এখন সব থেকে বড় অস্ত্র। বড় বড় সমস্যাও এখন এক নিমিষেই সমাধান করে ফেলছিল নীল। আস্তে আস্তে নীল উঠে দাঁড়ালো আর লম্বা একটা শ্বাস নিয়ে বলল, যদিও দাদু এখন পুরোপুরি সুস্থ নন, তাও ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিপদ কেটে গিয়েছে, 2-1 দিন বিশ্রাম করলেই আগের মতোই সুস্থ হয়ে উঠবেন। থ্যাংক ইউ। মেয়েটি এখন অনেকটা আশ্বস্ত বোধ করছিল। আজ তুমি যা করলে আমি চিরকাল মনে রাখবো। তোমার এই উপকার আমার মনে থাকবে। ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয়, তোমার এই ঋণ আমি অবশ্যই শোধ করার চেষ্টা করব। এই কথা বলে মেয়েটি নিজের দাদু আর তার বডিগার্ডদের নিয়ে সেখান থেকে চলে গেল। কপালে থাকলে এরকম 2-1টা টুকটাক মাঝে মধ্যে হয়ে যায়, এ আর এমন কি বড় ব্যাপার। আক্রোশের দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে রইল বিক্রম। তোর কথা এখনো শেষ হয়নি? আর বেশি ভদ্রতা না করে বিক্রমের গালে ঠাটিয়ে এক চড় মারল কুণাল। আমার গায়ে হাত তোলার সাহস কি করে হলো? তোর কি মনে হয় আমি হাতে চুড়ি পরে বসে আছি? তোকে এমন মার মারবো যে কোথায় গিয়ে পড়বি তার ঠিক ঠিকানা থাকবে না, বুঝেছিস? আমার সঙ্গে বেশি পেঁয়াজি মারতে আসিস না। মুখে বিক্রম কথাগুলো বললেও কুণালের থাপ্পড়টা তার বেশ জোরেই লেগেছিল। সামনে বীরত্ব দেখালেও এদিক ওদিক তাকিয়ে পালাবার পথ খুঁজছিল বিক্রম। আচ্ছা, তাই নাকি? তাহলে আয়, আমার গায়ে একবার হাত দিয়ে দেখা, দেখি তোর বুকের কত পাটা। কুণালের এক্সপ্রেশন খুবই ভয়ঙ্কর হয়ে উঠল। নিজের শার্টের হাতা গোটাতে গোটাতে সে বিক্রমের দিকে এগিয়ে এলো। কুণাল, মাথা গরম করো না। তাড়াতাড়ি অদিতি কুণালকে থামানোর চেষ্টা করলো। তোমার এরকম অসভ্য আর অ্যারোগ্যান্ট একটা লোকের সঙ্গে ঝামেলা করার কি খুব দরকার? এতে তোমার নিজেরই ক্ষতি হবে। সবার সঙ্গে ঝামেলা করে নিজেদের লেভেলটা নিচে নামিয়ে নিয়ে যাবার প্রয়োজন নেই তো। অদিতি ভেতরে ভেতরে প্রচন্ড ভয় পাচ্ছিল। আজ পর্যন্ত কুণালের সঙ্গে কেউ এভাবে কথা বলার সাহস করেনি। বিক্রম যেন সত্যি সত্যি নিজের মৃত্যুকে ডেকে আনছিল। শুধুমাত্র আমার বউ বলছে বলে আমি তোকে এবারের মতো ছেড়ে দিলাম, ঠান্ডা গলায় বলল কুণাল। এইসব দেখে নীল মুচকি মুচকি হাসছিল। ও খুব ভালো করেই জানতো যে বিক্রমের মতো নির্লজ্জ মানুষকে শুধু কুণালের মতো লোকেদের পক্ষেই পথে আনা সম্ভব। অবশেষে পরিস্থিতি শান্ত হয়ে এলো। ঠিক সেই সময় অঙ্কুশ নীলের দিকে এগিয়ে এসে নীলের পিঠ চাপড়ে দিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ ভাই। তুমি যে কি বাঁচালে আমাকে। আমার তখন তোমাকে ওভাবে কথাগুলো বলা উচিত হয়নি। যদি তুমি পুরনো কথা ভুলে যেতে রাজি থাকো, তাহলে আমরা ভালো বন্ধু হতে পারি। আলবাত বন্ধুত্ব করব। আমার নাম নীল। অঙ্কুশের সঙ্গে হাত মেলালো সে। অঙ্কুশের রকম সকম দেখে নীলের মনে হলো যে কুণালের সঙ্গে ওর বিশেষ কোনো তফাৎ নেই। দুজনেরই টেম্পারামেন্ট এক রকমের, দুজনেই রাগী, কিন্তু রাগ গলে জল হতেও বেশি সময় লাগে না।
এরপর অঙ্কুশ আর নীল কিছুক্ষণের জন্য এক কোণায় গিয়ে একে অপরের সঙ্গে কথা বলতে লাগলো। আচ্ছা অঙ্কুশ, ওই মেয়েটি কোন পরিবারের? মেয়েটির হাতে মিলেনিয়াম হিরে ছিল এটা আমি বুঝতে পেরেছি, কিন্তু পাল পরিবারও মেয়েটির সামনে মাথা তুলে দাঁড়াতে পারলো না, এমন কোনো পরিবার আছে নাকি? মেয়েটাকে দেখে তখন থেকেই খুব কৌতূহলী হয়ে পড়েছিল নীল। এখন সুযোগ বুঝে তাই প্রশ্নটা করেই ফেলল সে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে অঙ্কুশ নিজের হাত দিয়ে নীলের মুখ চেপে ধরল আর ওকে আরো একটু দূরে নিয়ে গেল, যাতে ওদের কথা কেউ শুনতে না পারে। নীল, আস্তে কথা বলো, দেওয়ালেরও কান আছে। তোমাকে একবার যখন ভাই বলে ডেকেই ফেলেছি, তোমার কাছে আর কিছু লুকোবো না। ভুল কুঁচকে বলল অঙ্কুশ। ওদের পরিবার তোমার আমার আর এখানে উপস্থিত সব পরিবারের বাবা। তুমি কি কখনো সিংহরায় পরিবারের নাম শুনেছ? তুমি কি সেই সিংহরায় পরিবারের কথা বলছো যাদের বিজনেস আমেরিকা, লন্ডন, কানাডা আরো অনেক দেশে ছড়িয়ে আছে, কিন্তু ইন্ডিয়াতে বিশেষ কিছুই নেই? নীল প্রচন্ড অবাক হয়ে গেল। অঙ্কুশ সম্মতিসূচক মাথা নেড়ে বলল, হ্যাঁ, ওই মেয়েটা আর ওই বুড়ো লোকটা ওই পরিবার থেকেই এসেছিল। আর আমি ওদের ব্যাপারে খুব ভালো করে কিছু জানি না, কিন্তু যেভাবে মেয়েটা নিজের দাদুকে নিয়ে চিন্তিত হয়ে উঠেছিল তা থেকে বুঝতে পারলাম যে ওই বুড়োটাই ওদের পরিবারের মাথা। আর ভাই একটা কথা বলি, ওই পরিবার কোনো সাধারণ পরিবার নয়, তাই ওদের থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। সাধারণ পরিবার নয়, দূরে থাকাই ভালো মানে? নীল ঠিক করে কিছু বুঝে উঠতে পারছিল না। আমি জানি না তোমাকে কথাগুলো বলা উচিত হচ্ছে কিনা, কিন্তু সিংহরায় পরিবারের হাত আন্ডারওয়ার্ল্ডে অনেক দূর অব্দি ছড়ানো, আর ওদের শত্রুর সংখ্যাও খুব কম নয়। আজ তুমি বুড়োটাকে বাঁচিয়ে নিলে তাই কে জানে কত লোক রোজ ওই বুড়োটার মৃত্যু প্রার্থনা করে। তুমি আজকে ওদের সব প্রার্থনায় জল ঢেলে দিয়েছো। এখন তোমারও শত্রুর সংখ্যা আগের থেকে বেড়ে গেছে। কয়েকটা দিন পারলে একটু সাবধানে থেকো, বলা তো যায় না কখন কি হয়ে যায়। কপালে চিন্তার গভীর ভাঁজ ফেলে বলল অঙ্কুশ। অঙ্কুশের কথাগুলো শুনতে শুনতে নীল ওর দিকে খুব গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। এই অকশন হাউসে একটা এক্সপায়ার্ড ওষুধ নিলামে ওঠানো হয়েছিল, যেটা সিংহরায় পরিবারের কর্তা কিনেছিলেন আর খেয়েও ছিলেন। তারপর তার শরীর খারাপ হয় আর তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েন। এতে কি পাল পরিবারের কোনো হাত আছে? পালরা কি সিংহরায়দের শত্রু? নীলের মাথায় এই প্রশ্নগুলো ঘুরছিল। এদিকে অঙ্কুশও বুঝতে পারলো যে নীল ঠিক কি ভাবছে। আরে ভাই, তুমি যেরকম ভাবছো সেরকমটা নয়। আমাদের পরিবার এইসব ঝামেলা থেকে অনেক দূরে থাকে। আর যা কিছু হয়েছে সেটা শুধুমাত্র একটা কোইন্সিডেন্স ছাড়া আর কিছু না। অঙ্কুশের চোখ দেখে বোঝা যাচ্ছিল যে সে সত্যি কথা বলছে। তাই নীলের মনে যে সন্দেহ তৈরি হয়েছিল তা শিগগিরই দূর হয়ে গেল। ধুর বাবা, আর এদিকে তোমার চক্করে আমি ফেঁসে গিয়েছিলাম। খোশ মেজাজে অঙ্কুশকে বলল নীল, নিজের খেয়াল রেখো। কোনো কিছুর যদি দরকার হয় সোজা আমাকে বলতে পারো। আজ যা কিছু হয়েছে তাতে আমাদের দায়ভার আছে, বলল অঙ্কুশ। অঙ্কুশ আর নীল নিলাম শেষ না হওয়া পর্যন্ত গল্পে মশগুল হয়ে রইল। অঙ্কুশ নিজের স্টাফদেরকে একটা হীরের লকেট নিয়ে আসার নির্দেশ দিল, আর তারপর সেটা নীলের হাতে তুলে দিয়ে বলল, নীল, আজ তুমি আমাদের পরিবারের সম্মান রক্ষা করেছো, তাই আমাদের সাহায্য করার জন্য এই সামান্য উপহারটা আমি তোমাকে দিতে চাই। এটা তোমার প্রাপ্য। অঙ্কুশ খুব জেনারেস হয়ে লকেটটা নীলের হাতে তুলে দিল, আর তার দেওয়ার ধরন দেখে নীলও না করতে পারল না। কোইন্সিডেন্টালি সেই সময় নীলের কাছে কার রিপেয়ার শপ থেকে ফোন